গল্প তুই ভালো থাক। চোখে কাজল দিতে দিতে আয়নার দিকে তাকিয়ে হাসে সায়নী। ওর পরনে আজ লাল রঙের একটা কুর্তি, গলায় একটা সরু রূপোর চেন, দোকানে সোনার ছোট্ট ঝোলা দুল আর বাঁ হাতে ঘড়ি। ভারী মিষ্টি লাগছে আজ সায়নীকে। ও তো আজ নিজেই নিজের রূপে মুগ্ধ হয়ে আছে। মামি এসে সায়নীকে দেখে আজ তার বাঁকা কথায় বলেই ফেললেন, কী রে, তুই টিউশনি যাচ্ছিস নাকি মনের মানুষের সাথে দেখা করতে যাচ্ছিস? মামির কথা শুনে এবার হো হো করে হেসে ফেলে সায়নী। না না, মনের মানুষের খোঁজ এখনও সায়নী পায়নি। তবে সায়নীর বন্ধুবান্ধবের অভাব নেই। ওর এই সকলের সাথে বন্ধুত্বপূর্ণ খোলামেলা আচরণ অবশ্য বাড়ির কেউই পছন্দ করে না। ওর মা, মামি, মামা, দাদু কেউই ওকে এ বিষয়ে প্রশ্রয় দেয় না। তবে ও শোনে না। সায়নী এখন কলেজের বাণিজ্য বিভাগের 2য় বর্ষের ছাত্রী। এরই মধ্যে ওকে বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য একরকম জোর করছে। তমাল বলে পাড়ার একটি ছেলের সাথে তারা প্রায় বিয়ের কথা এগিয়েও ফেলেছে। তমালের পরিবারই অবশ্য সায়নীকে দেখে পছন্দ করেছে। তমালও সায়নীকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে। তমাল কেন্দ্র সরকারি চাকরি করে, মোটা টাকার বেতন, আর কি চাই? কাজেই সায়নীদের বাড়ি থেকে আপত্তির কোনো কারণ নেই। কিন্তু সায়নী তমালকে কিছুতেই বিয়ে করতে চায় না। ছেলেটার স্বভাব চরিত্র নাকি ভালো নয়। ও ওর বন্ধুবান্ধবের থেকেই তমাল সম্পর্কে খোঁজ পেয়েছে। কিন্তু বাড়িতে ওর কথা কেউ গুরুত্ব দেয় না, বিশেষত মামা মামি। মেয়েকে বিয়ে দিয়ে বাড়ির লোক বিদায় দিতে পারলেই বাঁচে। সায়নীর মা অবশ্য মেয়েকে বুঝতে চাইলেও একটা ভয় তাকে সব সময় তাড়া করে বেড়ায়। তাই সে বাড়ির লোকেদের হ্যাঁতেই হ্যাঁ মেলায়। সায়নী ওর মায়ের সাথে প্রায় 15 বছর ধরে মামাবাড়িতেই থাকে। সায়নীর বাবা নেই। স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে সায়নীকে নিয়ে ওর মা রীতা বাপের বাড়িতে চলে আসে। সায়নীর বাবা ওদের জন্য তেমন কিছু করে রেখে যেতে পারেননি। তবে শখ করে একটা জমি কিনে রেখেছিলেন। ভেবেছিলেন বাড়ি বানাবে, কিন্তু তার হয়ে ওঠেনি। সায়নীকে বিয়ে দেওয়ার জন্য রীতার কাছে ওই জমিটাই সম্বল। ওইটা বিক্রি করেই মেয়ের বিয়ে দেবেন ভেবেছেন। বাপের বাড়িতে ওই দয়া করে সায়নী আর রীতা একটু আশ্রয় পেয়েছিল। ভাইয়ের স্ত্রী কিছুতেই সায়নীর মা আর সায়নীকে মন থেকে মেনে নিতে পারে না। সায়নীর দাদুর ইচ্ছে থাকলেও কিছু করার উপায় ছিল না। বিয়ের পর মেয়ে বাপের বাড়িতে ফিরে এলে মা বাবার মনের অবস্থা যা হয় আর কি, না যায় রাখা, না যায় ফেলা। সায়নীর দিদা নেই। দিদা চলে যাওয়ার পরই সায়নীর জন্ম হয়েছিল। তাই সায়নীর দাদু অখিল রঞ্জন বাবু বলেন, সায়নীর রূপে তার গিন্নি ফিরে এসেছেন। ছেলের ঘরে কোনো বাচ্চা নেই, এত বছর হয়ে গেছে। ডাক্তার বদ্যি অনেক চেষ্টাই তো করলো, হয়তো আর হবেও না। তাই মেয়ের ঘরে নাতনিটাকে বড্ড ভালোবাসেন তিনি। কিন্তু ছেলে আর ছেলের বউ তা পছন্দ করে না। অথচ তাদের ঘরে কোনো সন্তানও নেই। হিংসায় জ্বলে পুড়ে মরে সায়নী আর রীতার সাথে। আজ সায়নী ঠিক করেছে মনীষের সাথে সিনেমা দেখতে যাবে। যদিও বাড়িতে বলেছে টিউশনে যাবে, না হলে বাড়ির লোক কিছুতেই যেতে দেবে না। সিনেমা দেখতে যাওয়ায় আজ একটা অন্য কারণও আছে সায়নীর। আসলে সায়নী যাবে আজ বন্ধুদের কথা সত্য মিথ্যা যাচাই করতে। তমাল নাকি অন্য একটা মেয়ের সাথে আজ আইনক্সে যাবে, আর ওই মেয়েটি নাকি মনীষের এক বান্ধবীর পরিচিত। তাই ও জানতে পেরেছে। সায়নী ভেবেছে আজ সে হাতে নাতে প্রমাণ নিয়েই ঘরে ঢুকবে, তারপর বাড়ির সকলকে দেখাবে। তাহলে নিশ্চয়ই বাড়ির লোক ওর সাথে বিয়ে দেওয়ার জন্য জোর করবে না। এই সামান্য কথাটা সায়নী বাড়িতে বলেও যেতে পারত, কিন্তু আজও মনীষের সাথে যাচ্ছে। মনীষকে যে ওর বাড়ির লোক কিছুতেই পছন্দ করে না। ওর মামা মামিমা তো আড়ালে মনীষের নামে গালিগালাজ করে, কিন্তু সায়নী এইসবে কান দেয় না। সায়নী যে মনীষকে খুব ভালোবাসে। না, এ ভালোবাসা সে ভালোবাসা নয়, এ হলো একজন প্রকৃত বন্ধুর জন্য ভালোবাসা। তবে সায়নীর মনে ওর জন্য যদি সুপ্ত ভালোবাসা থেকেও থাকে, তা যে কোনোদিনই পরিণত পাবে না তা সায়নীর অজানা নয়। মনীষ আর সায়নী অনেকটা দেরি করে হলে ঢুকলো, যাতে তমালরা যদি সিনেমা দেখতে গিয়েও থাকে তাহলে ওদের চোখ যাতে কোনোভাবেই না পড়ে। সিনেমা হলে গিয়েই সত্যিটা সামনে এলো সায়নীর। ইন্টারভ্যালের সময় সায়নী দেখলো ওদের ঠিক দূরও আগেই তমাল আর ওই মেয়েটা কর্নার সিটে বসে আছে। মেয়েটা পারলে তো তমালের কোলে এসে বসে। তমালটাও কীরকম মুখোশধারী শয়তান ছেলে। সায়নীর খুব রাগ হচ্ছিল।
ও তো তখনই সিনেমা হল ছেড়ে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু মনীষ ওকে আটকায়। মনীষ পুরো সিনেমা না দেখে কিছুতেই উঠবে না। সায়নী তো মনীষকে রাগের চোটে উঠে দাঁড়িয়ে বলেই দিল, তুই এখানে এসেছিলি আমার সত্যিটা দেখাবি বলে, এখন তুই বলছিস সিনেমাটা পুরো না দেখে যাবি না? কথাটা শুনেই মনীষ আবার সায়নীর হাতটা জোরে টেনে চেয়ারে বসিয়ে দিল। সায়নী রাগে গজগজ করেই চলেছে, অথচ মনীষ টিকিটের দাম উসুল করবে পুরো সিনেমাটা দেখে। যা তা। সায়নী ভেবেছিল ইন্টারভ্যালের সময় আলোর মধ্যে তমাল আর ওই মেয়েটার একটা ছবি নিয়ে যাবে, কিন্তু মনীষ বলে ওদের যা অবস্থা, তাই সিনেমাটা শেষ হলে যখন ওরা উঠবে তখন নিয়ে যেতে। সায়নী তাই মনীষের কথাই মেনে নিয়ে অপেক্ষা করছে। সিনেমা শেষ হওয়ার পর সায়নী ঠিক সুযোগ বুঝে ওই তমাল আর মেয়েটার একটা ছবি তুলে নিয়েছে। না না, সেই ছবিটাতে মেয়েটার মুখটা আসেনি। আসলে এটা মনীষই বারণ করেছে সায়নীকে, কারণ ওই মেয়েটার তো কোনো দোষ নেই। ওই মেয়েটার জীবনে যেন কোনো দাগ না লাগে, দোষটা তো ওই তমালের। সায়নী মনে মনে ভাবে সত্যি ও ভাগ্য করে মনীষকে পেয়েছে, যে সবার কথা ভাবে। কতজন পায় এরকম বন্ধু? সন্ধে 6টার সিনেমার শো দেখে হল থেকে বেরিয়ে এসেই মহা বিপদে পড়ল সায়নী। বাইরে তখন ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে, বিদ্যুৎ ঝলকানির সাথে সাথে পাল্লা দিয়ে মেঘের গর্জন। উফ, কি করবে ও এখন? বাড়ির থেকে টিউশনের নাম করে বেরিয়ে ঢুকে পড়েছে মনীষের সাথে সিনেমা দেখতে। এখন এ এক মহা বিপদ। মোবাইলের কথা মাথায় আসতেই দেখে 10খানা মিস কল। মনীষ, এখন কি হবে? এই বৃষ্টির মধ্যে বাড়ি যাব কি করে? ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাড়িতে কি বলবো এখন? মোবাইলে 10খানা মিস কল এসেছে। সায়নীর কথা শুনে মনীষেরও খুব ভয় করছে। সায়নী ফোনের কল হিস্ট্রিটা খুলে দেখে ওর মামা ফোন করেছিল এতবার, কিন্তু ঝড় বৃষ্টিটাও যে এই সময় নামবে কে জানতো। এরই মধ্যে তমালের সাথে সায়নীদের দেখা হয়ে যায়। তমাল সায়নী আর মনীষকে দেখে কিছু একটা আঁচ করতে পেরেছিল। আসলেই ব্যাপারটা দাঁড়ালো এখন যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সব দিক দিয়ে আজ সায়নীদের বিপদ। ওই মেয়েটাকে একটু দূরে দাঁড় করিয়ে এসে তমাল তো সায়নী আর মনীষকে ফিসফিস করে বলল, কী জন্য এসেছিলে তোমরা এখানে? এখন তো একটাই শো চলছিল, আমার পিছু নিয়েছিলে নাকি? তোমার কপাল ভালো যে আমি তোমায় বিয়ের প্রস্তাব দিয়েছিলাম সায়নী। তুমি এই সংটার সাথে এখানে কি করছো? শেষমেশ একে আবার পছন্দ হলো নাকি তোমার? শোনো, একটা কথা বলে রাখি, যদি বেগতিক কিছু বুঝি খুব খারাপ হয়ে যাবে কিন্তু। সায়নীর রাগে দাঁতগুলো কিরমির করছে, তবুও চুপ করে রয়েছে, কারণ মনীষ ওর হাতটা শক্ত করে ধরে আছে। সায়নী ওর মামাকে ফোন করে বলে সে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাচ্ছে। ওর মামা অবশ্য ফোনের ওই পার থেকে অনেক তীক্ষ্ণ ভাষাতেই ভাগ্নির সাথে কথা বলছে। তবে সায়নী আর বেশি কথা না বাড়িয়ে ফোনটা রেখে দেয়। ও ভাবে যা হবে বাড়ি গিয়ে দেখা যাবে, কোনটা আসল মুখ আর কোনটা মুখোশধারী শয়তান তা আজ প্রমাণ করবেই ও। এরই মধ্যে দুটো ছেলের কুরুচিকর মন্তব্যে সায়নীর সম্মিত ফেরে। মনীষ ইতিমধ্যে অটোর খোঁজ করতে এগিয়ে গেছে। সায়নীর কুর্তিটা পুরো ভিজে গেছে, ছাতা তো নেই, তার মধ্যে ভেজা জামাটা আড়াল করার জন্য একটা ওড়নাও নেই। নিজেরই খারাপ লাগছে সায়নীর, কিন্তু ও নিরুপায়। তমালও বৃষ্টির জন্য দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটার ওই ফাঁকা জায়গাটায়। হঠাৎ করে দুটো লম্বা করে কালো মতো ছেলে এসে সায়নীর পিঠে হাত ঠেকিয়ে চলে যায়। সায়নী স্পষ্ট অনুভব করে একটা নোংরা অনুভূতি। ও সঙ্গে সঙ্গে ওদের মধ্যে একটা ছেলের কলার ধরে সপাটে একটা চর কষিয়ে দেয়। কিন্তু ওই ছেলেগুলোর কোনো লজ্জা নেই, উল্টে ওরা সায়নীকে আরও জোরে আঘাত করতে যায়। তখনই মনীষ ছুটে এসে ওই ছেলে দুটোকে আচ্ছা মতো ধোলাই দেয়। সাথে আরও অনেকে এগিয়ে আসে, এই বৃষ্টিতে লোকজনও বেশ জড়ো হয়ে যায়। তারপর ওই ছেলে দুটোকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এত কিছুর মধ্যেও তমাল একবারও ছুটে আসেনি সায়নীকে বাঁচাতে। ও দূরে দাঁড়িয়ে মুখ চেপে হাসছিল। তবে ওই যে রাখে হরি মারেকে, মনীষের মতো একজন প্রকৃত বন্ধু যে সায়নীর সাথে, সায়নীর ক্ষতি কে করবে? মোবাইলে লাল আলোর সংকেতটা জানান দিচ্ছে তাতে আর চার্জ নেই। এরই মধ্যে বাড়ি থেকে আরও 12-13 বার ফোন চলে এসেছে। সায়নী আর এখন ফোন ধরতে চায় না, একেবারে বাড়িতে গিয়েই সব কথা হবে। অটোর মধ্যে বসে সায়নী মনীষের ভোলা মুখটার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। মনে মনে শুধু ও মনীষের উদ্দেশ্যে বলছিল, তুই ভালো থাক, আমি শুধু চাই তুই ভালো থাক। মনীষ সায়নীকে বাড়ির সামনে অবধি ছেড়ে চলে যেতে চেয়েছিল। বেশিরভাগ সময় সায়নীর সাথে বেরোলে মনীষ এইরকমই করে। মনীষও জানে সায়নীর বাড়ির লোক ওকে পছন্দ করে না,
কিন্তু সায়নী আজ জোর করেই মনীষের হাতটা টেনে ওকে বাড়ির দরজার সামনে এসে দাঁড় করালো। বেল বাজানোর আগেই সায়নী আর মনীষের গলার আওয়াজ পেয়ে দরজা খুলল সায়নীর মামা। পেছনে বাড়ির বাকি সদস্যরাও এক মুখ জিজ্ঞাসা চিহ্ন নিয়ে দাঁড়িয়ে। সায়নীর বাড়ির লোক মনীষকে সায়নীর সাথে দেখেই রেগে যায়। তারা তো কোনো কথা না শুনেই মনীষকে যা নয় তাই বলতে ব্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে সায়নীর মামা, সে তো মনীষকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, পারলে তো ওকে ধরে দু ঘা দিয়ে দেয়। আর কি, তবে আর বেশিক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকতে পারেনি সায়নী। একটা বিকট চিৎকার করে সবাইকে থামিয়ে দিয়ে নিজের কথা বলতে শুরু করেছে। তমালের ভালো মানুষের মুখোশটার আড়ালে আসল চেহারাটা প্রমাণসহ বাড়িতে পেশ করেছ, আর বলেছে আজ যে তাদের মেয়ে ফিরে এসেছে তা এই মনীষের জন্যই। পারলে তারা ওখানকার কিছু মানুষ মানে ওখানকার দোকানদার বা থানাতে জিজ্ঞাসা করতেই পারে। সায়নীর কথা ওর মামা মামি গ্রাহ্য না করলেও সায়নীর মা আজ মনীষকে বুকে জড়িয়ে ধরেছে তার মেয়ের জীবনটাকে রক্ষা করার জন্য। সায়নীর দাদু আজ তার কাপা হাত দুটো মনীষের মাথায় রেখে ওকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন। সায়নীর মামা মামি অবশ্য এসব দিকে যত সব আদিক্ষেতা বলে তাদের ঘরে চলে গেল। প্রতিদিনের মতো আজও মামা মামির এই আচরণে সায়নীর কিছু এসে যায় না। যাদের জন্য এসে যেত তারা তাদের ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ, মনীষকে সায়নীদের বাড়ির প্রত্যেকটা মানুষ সহ্য করতে পারতো না। না না, মনীষদের পয়সার কোনো অভাব নেই। মনীষের বাবার বিশাল ব্যবসা, মনীষ তার বাবার একমাত্র ছেলে। মনীষের বাবা আজকালকার বাজারে 50 জনকে বসিয়ে খাওয়াতে পারেন, কিন্তু মনীষের প্রতি তারও খুব রাগ। তিনি শুধু মনীষকে ভুরি ভুরি টাকা দিয়েই খালাস। এমনকি ছেলের জন্য আলাদা ফ্ল্যাট কিনে থাকার ব্যবস্থাও করে দিয়েছে। তার সাথে মনীষকে থাকতে দেয় না। মনীষের মা নেই, হয়তো ওর মা থাকলে মনীষের কষ্টটা বুঝতো। মনীষের কষ্ট আর কেউ না বুঝুক, সায়নী বোঝে। একাদশ শ্রেণী থেকে ওরা একসাথে পড়াশোনা করেছে। স্কুল কলেজে মনীষের সেরকম কোনো বন্ধু নেই, তবে সায়নী সবসময় আছে ওর প্রিয় বন্ধু হয়ে। মেয়েলি হাবভাবের জন্য মনীষের বাবা সারা জীবন ধরে মনীষকে নিয়ে অসম্ভব বিড়ম্বিত হয়েছেন। লোকের কাছ থেকে নাজেহাল অবস্থা হয়েছে, হেনস্থা হতে হয়েছে, ছেলেকে নিয়ে কটু কথা শুনতে হয়েছে অনেকের কাছে। তাই তো তিনি ছেলেকেই 3-4 বছর ধরে ফ্ল্যাট কিনে আলাদা করে দিয়েছেন। সেখানে অবশ্য পড়াশোনা বাদে মনীষকে সংসারের কোনো কাজই করতে হয় না, কারণ ঝি চাকর সবই আছে। টাকা পয়সার তো অভাব নেই। মনীষ আর 5টা সাধারণ ছেলের মতো নয়। ওর বাহ্যিক চেহারাটা পুরুষদের মতো হলেও ওর মন, চিন্তা, ভাবনা, কল্পনা, আশা, আকাঙ্ক্ষা সবই মেয়েদের মতো। ও মেয়েদের মতো কথা বলতে ভালোবাসে, মেয়েদের মতো হাঁটতে ভালোবাসে, মেয়েদের মতো সাজতে ভালোবাসে। আত্মীয় স্বজনরাও ওকে ঠিক মেনে নিতে পারে না। পাড়া প্রতিবেশীদের কাছেও ও হাসির পাত্র। সায়নীর কাছে মনীষ কোনোদিনও আলাদা নয়। মনীষের তো কোনো দোষ নেই। শুধু সায়নী ভাবে, ঈশ্বর যদি মনীষকে মনীষা করে পাঠাতো তাহলে হয়তো ছেলেটার জীবনে এত দুঃখ থাকতো না। যাই হোক, মনীষ যেরকম সেরকমভাবেই সায়নী ওকে ভালোবাসে। সায়নীর কাছে এইসব কিছু এসে যায় না, কারণ সাম্য যে সবার জন্য। আর তাই বলাই যায় সেই চিরন্তন সাম্যের বাণী, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে আর নাই। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন। আজ তাহলে গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে আরেকটি গল্পের সাথে।